Let's start solving the first question. একটু তাড়াতাড়ি করে সলভ করেন, ঠিক আছে? তাড়াতাড়ি চ্যাপ্টার 2 এর অ্যাসাইনমেন্টের ফার্স্ট কোশ্চেনে হাই হাই ক্লিয়ার হয় না কেন? ওকে, ফার্স্ট কোশ্চেনের মধ্যে বলছে দেয়ার আর টু কাইন্ডস অফ লাভা। একটা হচ্ছে তোমার ভিসকাসিটি বেশি, উই ক্যান ক্লিয়ারলি সি দ্যাট ভিসকাসিটি উপরটাতে বেশি আছে আর নিচেরটাতে কম আছে। তার মানে একটু খেয়াল করেন সবাই, রায়োলাইটের ভিসকাসিটি বেশি আর বেসাল্ট লাভা যেটা আছে এই লাভার ভিসকাসিটি কম। তো এই লাভা দিয়ে যখন তোমার বেসিক্যালি এই লাভাটা মেল্ট করার পরে যখন ও আহ কি বলে একটা ভলক্যানিক এই যে এরকম একটা ইরাপ্টেড এই জিনিসটা ফর্ম করছে, শিল্ড ভলক্যানো আর কোন ভলক্যানো, তা অবভিয়াসলি যেটা বেশি ভিসকাস ওইটা একটু উঁচার দিকে থাকবে, আর যেটা ভিসকাসিটি কম ওটা ফ্লো বেশি করবে, ওটা দিয়ে কি ফর্ম করবে? শিল্ড ভলক্যানো ফর্ম করবে। তো ওরা বলছে ইউজ ইনফরমেশন ফ্রম দ্য গ্রাফ টু এক্সপ্লেইন দ্য শেপ অফ ইচ ভলক্যানো। আচ্ছা, ফার্স্ট পয়েন্ট লিখে হইতেছে when temperature decreases viscosity increases. When temperature decreases viscosity increases. When temperature decreases viscosity increases. এরপর সেকেন্ড পয়েন্ট হইতেছে basalt lava is less viscous so it flows more. Basalt lava is less viscous so it flows more to form shield volcano. It flows more to form shield volcano. বেসাল্ট লাভা দিয়ে যেহেতু ভিসকাসিটি কম, তার মানে বেসাল্ট লাভাটা ফ্লো করছে বেশি, আর ফ্লো বেশি করার কারণে শিল্ড ভলক্যানো ফর্ম করছে। ইট ফ্লোজ মোর টু ফর্ম শিল্ড ভলক্যানো। এরপর নেক্সট পয়েন্ট, রায়োলাইট লাভা ইজ মোর ভিসকাস। Rhyolite lava is more viscous, so it flows less. So it flows less and forms cone volcano. And forms cone volcano. As you can see, rhyolite বেশি একটা ফ্লো করতে পারে নাই, সো রায়োলাইট যে ডান দিকে বাম দিকে যাবে ওটা যাইতেও পারেনি, ওইরকম কোনাকুনি একটা শেপের মধ্যে ফর্ম করছে। আর বেসাল্ট লাভা যেটা ছিল ওটা অনেক ফ্লো করতে পারছে, সো এটা শিল্ড ভলক্যানো ফর্ম করছে। নেক্সট কোশ্চেনে যাও, নাম্বার 2 তে যাওয়ার পরে বলছে হইতেছে সাজেস্ট ওয়াই দ্য স্পিড অফ দ্য ওয়াটার ইজ লোয়ার এট দ্য ইনসাইড অফ দ্য বেন্ড। ওরা বলছে পানি যখন এই নদী দিয়ে ফ্লো করে এই সাইডে পানির স্পিডটা একটু কম থাকে আর এই সাইডে পানির স্পিড বেশি থাকে। তুমি লিখো যে inside has greater drag. Inside তার মানে ইনসাইডের মধ্যে ফ্রিকশনটা একটু বেশি হয় কম্পেয়ার টু দ্য মিডল পার্ট, বিকজ এটা ব্যাংকের কাছে মানে মিনস তোমার মোর ফ্রিকশন উইথ দ্য গ্রাউন্ড। ইনসাইড হ্যাজ মোর ড্র্যাগ। আচ্ছা, এরপরের কোয়েশ্চেনে এখান থেকে তোমরা ড্র করো এটা। এইগুলা সব ল্যামিনার ফ্লো হবে, মানে আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম দ্যাট পাথরটাতে বাড়ি খাওয়ার পরে কি হবে? ফ্লো বিকামস টার্বিউলেন্ট। সো এখানে একটু টার্বিউলেন্ট ড্র করে দাও, তাহলেই হবে, শেষ। এই সিম্বল মানে হচ্ছে টার্বিউলেন্ট ফ্লো। আচ্ছা, এইটারও এরকম বাঁকা করে দাও। ইনফ্যাক্ট টার্বিউলেন্স একটু পাশাপাশি জায়গা থেকে শুরু হয়, সেরকম দিলেই হয়েছে। আচ্ছা, এর পরে নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ দিস ওয়ান। তোমার এখানে বলতেছে যে একটা বোট আছে, যে এই বোটটা নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? The river is flowing at a speed of 3. The boat is pointed at an angle of 40 degrees to the river bank panel. আচ্ছা, as shown in the diagram. আচ্ছা, ওরা বলছে use this diagram to complete this. তোমাদের এটা একটু নিজেরা ড্র করবেন। আমি বলি, এটা বলে দিতেছি, you need to form a vector diagram. ওরা বলেই দিছে that পানিটা as you can see is going to the right, নদীর মধ্যে। আর বোটটা পুরোপুরি নদীর উপরের সাইড থেকে নিচের সাইডে যাচ্ছে না, বোটটা একটু অ্যাঙ্গেলে যাচ্ছে, ঠিক আছে? বোর্ডটা হালকা একটু অ্যাঙ্গেলে যাওয়ার চেষ্টা করছে। সো উই নিড টু ফর্ম আওয়ার ডায়াগ্রাম ফার্স্ট।
ডায়াগ্রাম ফর্ম করার জন্য আমাদের এই সাইডে একটা 3 সেন্টিমিটারের লাইন টানবো, আর এই সাইডে আমরা একটা 1.5 এর একটা লাইন টানবো। বুঝতেছি? আচ্ছা, অ্যাসাইনমেন্টের চ্যাপ্টার 2 এর না কি গোলা লাগে? কেন, কি হয়েছে তোমার? তোমাদের কি গোলা লাগতেছে? না, সিরিয়াস, কি হয়েছে তোমার? কোনো গোলা টোলা হয় নাই। তো এইসব না করে পড়াশোনা, ঠিক আছে, তাহলে পড়াশোনা করো। না, তো সিরিয়াস হয়ে গেল। তো ভালো হয়েছে এটা, ইট ওয়াজ দ্য মাচ নিডেড রিয়াকশন। বলে গোলা গোলা করতেছে, ঠিকই তো আছে সব। হ্যাঁ, মেবি তোমার ওই যে ইয়ার কারণে, ম্যাথসের কারণে এটা ইয়া হয়ে গেছে। আচ্ছা, এখানে তোমার একটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, সবাই প্লিজ একটু খেয়াল করেন। 3 মিটার পার সেকেন্ড হচ্ছে নদীর পানি যেটা। এন্ড আমরা ভেক্টর ডায়াগ্রামে কি করছিলাম, তোমার এই দুই ডায়াগ্রাম মিলে একটা পাথওয়ে বানানো লাগবে, খেয়াল আছে? সো পাথওয়ে বানাইতে হইলে আমরা বোটের ডিরেকশনটাকে অ্যাজ ইট ইজ গিভেন আমরা ওই বরাবর রাখলাম, এটাকে দিব হইতেছে 3 মিটার পার সেকেন্ড, অ্যান্ড এটাকে দিব হইতেছে 1.5 মিটার পার সেকেন্ড। ইউ জয়েন দিস ওয়ান, টেইল থেকে হেড পর্যন্ত বিকামস ইউর রেজাল্টেন্ট ভেক্টর। অ্যান্ড বাই দ্য ওয়ে আমাদের এইটা, আচ্ছা বলো তো, এই যে এইটা 1.5 মিটার পার সেকেন্ড, এটা কি বোটের স্পিড না পানির স্পিড? 1.5 মিটার পার সেকেন্ড কার স্পিড? বোটের স্পিড। বোটের স্পিড যেটা, এটা তোরা বইলেই দিছিল যে ইট হ্যাজ টু বি অ্যাট 40 ডিগ্রি। সো তোমাদের এটা 40 ডিগ্রিতে ড্র করতে হবে। 2A তে যাও, 2A ফ্লুইডস লাস্টের দিকে, এগুলো 1 A B C পরে। 2A তে ফার্স্ট কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেন। হুম 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 মায়ুক কি বুঝতেছো? কাই পানিটা আমরা স্ট্রেইট রাখছি, প্লিজ সবাই একটু খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। অপসরা, আপনার ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড সামনের দিকে দিছি, ওটা হচ্ছে নদীর পানিটা ছিল। আর তোমার বোর্ডটাকে ওটা বলছে 1.5 মিটার পার সেকেন্ড হবে, কিন্তু 40 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। So আমরা 40 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করে 1.5 মিটার পার সেকেন্ড দিছি। এরপর আমরা এই দুটারে জয়েন দিছি, টেল টু হেড। টেল টু হেড জয়েন দিছি মানে হচ্ছে উই হ্যাভ আওয়ার রেজাল্টেন্ট ভেক্টর। এটা আমার পক্ষে একটা পসিবল না, এখন ডিফিকাল্ট হয়ে যাবে। তোমরা প্রজেক্টর দিয়ে তারপর ডায়াগ্রাম ড্র করতে হবে, এন্ড ইউ নো ইওর রুলস দ্যাট এটা অলওয়েজ একটা পাথওয়ে ফর্ম করতে হবে, নাহলে ডায়াগ্রাম ইনকমপ্লিট থাকবে। তোমার যদি একটা পাথওয়ে ফর্ম করে নদীর পানি আর বোটের ডিরেকশন মিলে ইনকমপ্লিট ডায়াগ্রাম হবে যদি পাথওয়ে ফর্ম করতে না পারো। পাথওয়ে ফর্ম করবে, এরপর একটা টেল থেকে আরেকটার হেড পর্যন্ত জয়েন করতে হবে। তার মানে এক অ্যারোর লাস্টের থেকে আরেক অ্যারোর সামনের মাথা পর্যন্ত জয়েন করতে হবে, দেন ইউ হ্যাভ ইউর ডায়াগ্রাম। এইটা যদি ডায়াগ্রাম ফর্ম করে, আমরা 3 মিটার পার সেকেন্ডের জন্য যদি 3 সেন্টিমিটার নেই, তাহলে 1.5 মিটার পার সেকেন্ডের জন্য নিব 1.5 সেন্টিমিটার। অথবা ইউ ক্যান ট্রাই দি আদার ওয়ে অ্যারাউন্ড, উইচ ইজ 3 মিটার পার সেকেন্ডের জন্য যদি তুমি 6 সেন্টিমিটারের লাইন রাখো, তাহলে 1.5 এর জন্য নিবা হচ্ছে 3 সেন্টিমিটারের লাইন। নেওয়ার পরে রেজাল্টেন্ট ভেক্টরের লাইনটা মাইপে বলে দিবা যেটা এত নিউটন ফোর্স আছে। এখানে যান সবাই নেক্সট কোয়েশ্চেনে, আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি চ্যাপ্টার 2 যেহেতু আগে একবার পড়াইছি। 2 অ্যাসাইনমেন্ট করতেছি। আচ্ছা, এখানে ওরা বলছে দুইটা ট্রাক ছিল, ট্রাক A আর ট্রাক B, বা ট্রেডিশনাল ট্রেইলার আর নিউ ট্রেইলার। তোমরা খেয়াল করে দেখো, ট্রেডিশনাল ট্রেইলারটার উপরে বাতাসটা একটু স্ট্রেইট গেছে, আর নিউ ট্রেইলারটা একটু কার্ভ করে দিছে। ঠিক আছে, নিউ ট্রেইলারটাকে কার্ভ করছে কেন? সো দ্যাট বাতাসটা যেন টার্বিউলেন্স কম হয়, একটু হইলেও যেন টার্বিউলেন্স কম হয়। তাহলে কি হবে, তোমার বাতাসটা ফ্লো করতে পারবে ইজিলি। বাতাস যদি ইজিলি ফ্লো করে, ইন দ্যাট কেস কি হবে, তোমার এয়ার রেজিস্ট্যান্স কমে যাবে। এয়ার রেজিস্ট্যান্স কমে যাওয়া মানে কি হবে, তোমার ফিউয়েল কনজাম্পশন একটু কমে আসবে। তুমি ফার্স্ট পয়েন্ট লিখো, নিউ। হ্যাঁ, করে তো। জারিন কোনটা, সিংদা? জারিন রিপিট, এটা কার নাম? এটা কি মানুষের নাম হয়? জারিন নামে দুইটা মেয়ে ক্লাস। তাহলে আমি ওর অন্য কোনো নামে চিনি, আমি যেই জারিন বলতে সেটা স্নিগ্ধা। ও আচ্ছা 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 আচ্ছা, না না না, হ্যাঁ স্নিগ্ধাই ঠিকই আছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, জারিন সাদাফ স্নিগ্ধা আমার হয়। সো হোয়াট, কি ক্লাস করে তো।
তোমার সাথে মানে ইউ হ্যাভ আ বেব, তাইলেও তো সমস্যা। ফ্রেন্ডের গার্লফ্রেন্ড? তোমার ফ্রেন্ড আবার কে? কিন্তু আই থট সামবাডি এলস। আচ্ছা যাই হোক। সাইফা আমার কাছে ক্লাস করে, বাট সাইফার নামে ক্লাস করে, জীবনও আসা ঠিক মতো মাঝে মাঝে আসে। কালকে আমি জানি ও ছিল, আগের দিনও আসেনি, কালকেও আসেনি, পরপর 2 দিনই আসে। পাস করবেন না, এবার পাস করতে পারবে না। আসেই তো না, ক্লাস করে না তো, একদিন ক্লাস করলে আরেকদিন থাকে না। ওর আমি ক্লাসের আগে পরে অলওয়েজই দেখি। হ্যাঁ জানি আমি। হ্যাঁ, আসে আসে, ওর তো সি হ্যাজ আ বয়ফ্রেন্ড, ওর সাথে সারাদিন থাকে। আনাফ আনাফ। Yes. কিন্তু ওর কিন্তু ক্লাস আছে আমার সাথে আজকে 2:30, তোমাদের পরে কিন্তু ওদের ক্লাস, কিন্তু ক্লাস করে। হুম। তখন ক্লাস আবার মিস দিবে, তো ব্যাপার কি? হ্যাঁ খুব। আচ্ছা, এই নিউ ট্রেইলারে তোমরা ফার্স্ট পয়েন্ট লিখো। আচ্ছা, তুমি চাইলে ট্রেডিশনাল ট্রেইলারের ব্যাপারে লিখতে পারো, নিউ ট্রেইলারে যে কোনো একটা এক্সপ্লেন করলে হবে। ওরা বলছে নিউ ট্রেইলার আমরা এমন কেন বানাইছি। তুমি ফার্স্ট পয়েন্ট লিখো লেস ড্র্যাগ। হইতে পারে। এরপর লিখো বেটার এরোডাইনামিক্স, তার মানে বাতাসের মুভমেন্টটা বেটার হয়। তারপরে আরো কি লিখা যায়? লেস ফিউয়েল ইউজড, fuel used to overcome drag. আর কি আছে? হ্যাঁ, ও লেস টার্বুলেন্স, রাইট, লেস টার্বুলেন্স। এই কয়টা পয়েন্ট বললে হবে। ওরা বলছে একটা রকমের ট্রাক ছিল, তারপর ওরা নতুন রকমের ট্রাক কেন বানাইলো। তো নতুন ট্রাকের শেপ দেখে আমাদের বলতে হবে যে নতুন ট্রাকটা একটু কার্ভ করছে, কার্ভ করার কারণে দিজ আর দ্য অ্যাডভান্টেজেস উই হ্যাভ। ঠিক আছে, আমি শর্টকাটে অ্যান্সার লিখে দিলাম, আপনারা নেক্সট সাথে চলে যান স্যার। ঠিক আছে, লেস টার্বুলেন্স লিখার পরে নেক্সট টাতে চলে যান। এক্সপ্লেইন ওয়াই দ্য ওয়্যাক্স ড্রপ বিগিনস টু মুভ আপওয়ার্ড when it is heated। আচ্ছা, খেয়াল করে দেখো এই ডায়াগ্রামের মধ্যে there is a wax drop, যে ওয়্যাক্স ড্রপটাকে হিট করলে ওয়্যাক্স ড্রপটা উপরে যায়। ওয়্যাক্স ড্রপটা উপরে যায় কেন? বিকজ হিট করলে যে কোনো কিছু ভলিউম কি হয়, বাড়ে। আর ভলিউম বাড়লে আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম? আপথ্রাস্ট ইকুয়াল টু কি, রো ইন্টু ভলিউম ইন্টু জি। সো যে কোনো কিছুকে হিট করলে যদি ওর ভলিউম বাড়ে তাহলে কি বাড়বে? আফসাস বাড়বে, আর আফসাস বাড়লেও কি করবে? উপরের দিকে মুভ করবে। তোমরা কি বুঝতেছো? ওখানে একটা সিলিন্ডারের মতো আছে, যে সিলিন্ডারটার ভিতরে ওরা বলছে একটা ওয়্যাক্স ড্রপ আছে, বলছে একটু হিট করলেই ওয়্যাক্স ড্রপটা কোনো একটা কারণে উপরে চলে যায়। বুঝতেছো? আচ্ছা, ওয়্যাক্স ড্রপ কেন উপরে যায়? তুমি অ্যান্সার লিখো হইতেছে টেম্পারেচার। প্লিজ শর্টকাটে লিখেন, পুরোটা এখন লিখা লাগবে না। টেম্পারেচার ইনক্রিজেস, সো ভলিউম ইনক্রিজেস, upthrust equal to rho Vg, so upthrust also increases. Upthrust becomes greater than the weight. Yes, একটু তাড়াতাড়ি করে শর্টকাটে লিখেন, নেক্সট সাথে যান। এরপরে নেক্সট কোশ্চেনে যাই। হাজিয়া কই ছিল তুমি? আচ্ছা, কোনো কিছু যখন উপরের দিকে মুভ করে, আমরা লাস্ট ক্লাস একটা ইকুয়েশন পড়ছি, আপথ্রাস্ট কোন দিকে থাকে? উপরের দিকে। ওয়েট কোন দিকে? নিচের দিকে। আর ড্র্যাগ কোন দিকে? আয়, উপরে যাচ্ছে কোন একটা কিছু, তাহলে ড্র্যাগ কোন দিকে? নিচের দিকে। তো ওরা বলছে হোয়াট উড বি ইয়োর ইকুয়েশন? আপথ্রাস্ট ইকুয়াল টু কি, ওয়েট প্লাস ড্র্যাগ, দ্যাট উইল বি ইয়োর ইকুয়েশন। শেষ। এটা ফুল ওয়ার্ডস এর লিখে। ওরা বলছে কোনো কিছু উপরের দিকে মুভ করতে গেলে আমাদের কি ইকুয়েশন থাকে? অপশনে এটাই না, রাইট? আচ্ছা হ্যাঁ। এরপর নেক্সট কোয়েশ্চেন বলছে সবচেয়ে উপরের দিকে চলে গেলে ওয়্যাক্স ড্রপটা আর আগের মতো তাড়াতাড়ি উপরে মুভ করে না। হিটারটা তো নিচে, উপরে গেলে কি হবে? ঠান্ডা হয়ে যাবে না? ঠান্ডা হয়ে গেলে ভলিউম কি হবে? কমে যাবে। আর কমে গেলে আপসাসটা কি হবে? কমে যাবে। তো আপসাসই যদি কমে যায় তাহলে যে কোনো কিছু কি হবে? নিচের দিকে চলে যেতে পারে। তুমি লিখো। আচ্ছা, আমি আগে এটা লিখে নাও, অ্যাট দ্য টপ। হ্যাঁ, তার মানে উপরে উঠার পরে টেম্পারেচার ডিক্রিসেস, ভলিউম ডিক্রিসেস, and upthrust also decreases. So resultant force
decreases. জানি, আমি জানি। হাসতে হাসতে শেষ তোমার কথা বইলা। হ্যাঁ, বিকজ অফ ক্যান একটুও না, অনেক ডিফারেন্স হয়। ইলেকট্রিসিটি জীবনও চায় না, তুমি ইউ ডিডন্ট নো। ইলেকট্রিসিটি কখনোই চায় না তোমার ক্লাস করে। আচ্ছা, আমি এমনি এমনি পড়াই দিই, সমস্যা নেই। আমি মানে অনলাইন ক্লাসটা অফ করে দিই, জেনারেটর চলে আসবে, তারপর অন করে দিচ্ছি। তোমরা নাম্বার 5 লিখতে থাকো, তোমরা সব। তুমি তো এমনিই দেখতেছিলে না, তুমি আর প্রথম থেকেই দেখতেছিলে না, আসার পর থেকে আলোতেই দেখো, অন্ধকারে কি দেখবা। আচ্ছা, নাম্বার 5, আশিক হাসছে কেন তোমার নিয়ে অনেক? বিকজ আশিক ডিড নট ওয়ান্ট টু টেক ইন স্টুডেন্টস নাও। আমার ভাই কি একটা মেয়ে আসছিল, আমি মেয়েটারে বলছি যে আমার তো সব পড়ানো শেষ, আমি এখন তোমাকে কি নিব, এখন তো আমি পড় নিতেছি না স্টুডেন্ট, বলছে আমার তো অনেক দূর পড়ানো শেষ। হ্যাঁ, পরে আবার ওরে বলছে যে আমি এখন স্টুডেন্ট নিচ্ছি না, তুমি পরে আসো অথবা অন্য ব্যাচে যাও। তারপরে ওখানে আবার কথা বলতে গেছে, বলছে যে আমার পড়ানো শেষ, এখন তো কোর্সের মাঝখানে। আর ও সবকিছু রিপ্লাই দিছে, স্যার নাভেদ স্যার পাঠাইছে। আশিক বলে কি, আচ্ছা ভিতরে গিয়ে বসো, বইলা ও হাসতে হাসতে ভাই কি যে দিস গার্ল হ্যাড দ্য পারফেক্ট রিপ্লাই, যে এসব বাদ দেন, ঠিক আছে, নাভেদ স্যার পাঠাইছে, আমি বসবো এখন, ঠিক আছে। ভিতরে আমার বলতেছে যে এত কথা বললেন না, মানে কি তোমার রিপ্লাই নাকি ইমপ্লাই করছে এমন কিছু একটা, যে কাজটা বলছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমার বলছে কি, যে ওর রিপ্লাই দেখে বোঝা গেছে, মানে শি সেড, মানে অ্যাজ ইফ ইট সাউন্ডেড লাইক শি সেড ইট অন দা ফেস, যে কাজটা বলছে, ঠিক আছে, আই এম গেটিং হিম, ঠিক আছে, সব আজাইরা জিনিস বাদ দেন, ঠিক আছে। বইলে দেখলাম অনেক হাসতেছে, নিজে নিজে বইলে বলতেছে কি, যে ও দেখি কিছুই বললো না, একটা কথা বলে বললো যে নাও ইউ নো হোয়াট টু ডু। আই ডিডন্ট নো, বাট আই ডিডন্ট নো। পরে না না না, ও তোমার কথা অনেক ভালো বলছে, ও বলছে ভালো পারে, ম্যাথ ভালো করবে বললে, বলছে ও অনেক ভালো পারে, ও কেন জয়েন করছে, কি দরকার ওর, মেয়েরই বুঝলাম না, বলছে তো পারতেছে সবই। আচ্ছা, ওইটা ও হি উড নো ইভেনচুয়ালি। না না, হি হার্ড দ্যাট থিং বিফোর হ্যান্ড, বুঝছো। ফ্যান চলে, হ্যাঁ চলে, আই থিঙ্ক সো। এক সেকেন্ড দাঁড়ান, এরপরে নাম্বার 5, এক সেকেন্ড, 5 এর অ্যান্সার বলিনি, হ্যাঁ। নাম্বার 5 এর অ্যান্সারে তোমরা লিখো হোয়াট ইজ মেন্ট বাই ল্যামিনার ফ্লো, তুমি লিখো ওয়্যার দ্য অ্যাডজেসেন্ট লেয়ার্স ডু নট মিক্স আপ। একটু আওয়াজ হবে, ঠিক আছে, শাউট আউট লাউড, ঠিক আছে। লিখো where the adjacent layers do not mix up and has no eddies or whirlpools. Number 5A2. এবার 5A2 অ্যান্সার লিখেন, আমি বলতেছি, you'll understand it very, eddy or whirlpool, eddies or whirlpool. আচ্ছা, এরপর state conditions needed for the flow around the object to be laminar. আচ্ছা, ল্যামিনারের জন্য কিছু কন্ডিশন আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম, তুমি লিখো অবজেক্ট হ্যাজ টু বি spherical, comma smooth. Object has to be spherical, comma smooth, comma low velocity. এই তিনটা জিনিস থাকলে অবজেক্টস এর মুভমেন্ট ল্যামিনার হয়। স্ফেরিক্যাল, স্মুথ
অ্যান্ড লো ভেলোসিটি। বেশি জোরে মুভ করতে গেলেই টার্বুলেন্স শুরু হবে। আচ্ছা, এরপরে কোশ্চেনে তোমরা নাম্বার 5 এর বি, ঠিক আছে, 5 এর বি আমি পরে করাবো, বাট আপাতত আমি শুধু বলে যে একটা জিনিস লিখে রাখো, B1 লিখে রাখো, ঠিক আছে। আর B2 যেটা, এটা তোমরা নিজেরা ট্রাই করবা। আমি লাস্ট ক্লাসে আপথ্রাস্টের দুইটা ইকুয়েশন পড়াইছিলাম না, একটা হচ্ছে আপথ্রাস্ট ইকুয়াল টু রো ভিজি, আর একটা কি ওয়েট ইকুয়াল টু রো ভিজি, রাইট? ওই দুইটা ইকুয়েশন খেয়াল করে কথা বলি না ঠিক। আপথ্রাস্ট ইকুয়াল টু রো ভিজি বলছিলাম, আরেকটা কি বলছিলাম? ওয়েট ইকুয়াল টু রো ভিজি। তোমরা ওইটা বরাবর দেখে লাস্টের ইকুয়েশন দুইটা লিখবা। আচ্ছা, আরেকটা জিনিস হইতেছে, the two টার্মিনাল ভেলোসিটি বের করার জন্য আমরা লাস্ট ক্লাসে কি করছিলাম? অবজেক্টস এর ড্র্যাগ ক্যালকুলেট করার জন্য আমাদের কি লাগে? 6 π আর বি, এই ফর্মুলা ইউজ করে এটা। তার মানে আমাদের কি কি জানা লাগবে? রেডিয়াস জানতে হবে, আর একটা টার্মিনাল ভেলোসিটি বের করার জন্য আমাদের আরো কি জানা লাগে? ডিসটেন্স জানা লাগে না? বুঝলি? তাই ওরা বলছে তোমার অ্যাজ আ স্টুডেন্ট কি কি মেজার করা দরকার ইন অর্ডার টু মেজার দ্য টার্মিনাল ভেলোসিটি এন্ড ড্র্যাগ। তোমরা অ্যান্সার লিখো ডায়ামিটার অফ দ্য স্ফিয়ার, ফার্স্ট একটা অ্যান্সার লিখেন ডায়ামিটার। এরপর একটা লিখো ডিস্টেন্স ট্রাভেলড। বলছে স্টুডেন্টের কি কি মেজার করা লাগবে টার্মিনাল ভেলোসিটি জানার জন্য? ডায়ামিটার অফ দ্য স্ফিয়ার এন্ড ডিস্টেন্স ট্রাভেলড। ভিসকাসিটি তো দেওয়াই আছে, ওটা মেজার করতে হবে না, ওই যে পাশে বক্সে দেওয়া আছে, দেখো ভিসকাসিটি। ওটা বক্সে দেওয়া নাই, বাট ভিসকাসিটি আমাদের জানতে হবে না। হ্যাঁ মানে ভিসকাসিটি তো তুমি ক্যালকুলেট করবা, তাহলে ইকুয়েশনে বাকিগুলো জানতে হবে। আচ্ছা, এবার নাম্বার দেখো, এটা হচ্ছে ডিস্টেন্স ট্রাভেলড। আচ্ছা, অবভিয়াসলি এর পরের কোয়েশ্চেন সবাই একটু খেয়াল করেন, 4/3 π r কিউব মানে কি? স্ফিয়ারের ভলিউম না, রাইট? তাহলে রো ইন্টু ভি ইন্টু জি, রোর জায়গায় হইতেছে ডেন্সিটি অফ দ্য বল দিছে, তার মানে আমরা কি পাবো? বলের ওয়েট পাবো না? ফার্স্ট পয়েন্ট লিখেন, নাম্বার B2 তে লিখে বলছে এটা নিয়ে তুমি কি পাবা? ওয়েট অফ দ্য বল লিখো, কারণ ডেন্সিটি কার ইউজ করছে? বলের ইউজ করছে। আর আপথাসের জন্য আমরা কার ডেন্সিটি ইউজ করি? বলেরটা ইউজ করি নাকি লিকুইডের ইউজ করি? লিকুইডেরটা ইউজ করি। সো ফার্স্টটা লিখো ওয়েট অফ দ্য বল, আর ওরা বলছে আমরা ডেন্সিটি অফ দ্য গ্লিসারল কখন ইউজ করবো? লিখো আপথ্রাস্ট। লাস্টেরটার অ্যান্সার হচ্ছে আপথ্রাস্ট, একদম লাস্টেরটার অ্যান্সার আপথ্রাস্ট। এরপর নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এই B4 আমাদের এখানে বলছে, আচ্ছা এই B4 আমরা পরে করব, B4 আর সি, ঠিক আছে, এই দুইটা পরে করব। তোমরা নাম্বার 6 যাও, আমি ইজি গুলো সব শেষ করে দিই আজকে। নাম্বার 6 যান, একটু তাড়াতাড়ি খেয়াল করেন। A tennis ball is held underwater. When the ball is released, it rises to the surface of the water. Explain why. তুমি লিখো it occupies volume. It occupies volume inside the liquid. So the liquid provides an upthrust. It occupies volume inside the liquid. So the liquid provides an upthrust. So the liquid provides an upthrust that is greater than the weight. That is greater than the weight. Upthrust যদি greater than weight হয় তাহলে ও কি করবে? উপরের দিকে মুভ করবে। Next one, so it accelerates upwards. So it accelerates upward. আচ্ছা, এরপরে নাম্বার 7 এর এতে লিখেন what is viscosity. তুমি লিখো it is a measure of a fluid's resistance to flow.
It is a measure of a fluid's resistance to flow. It is a measure of a fluid's resistance to flow. আচ্ছা এরপর হ্যাঁ না একটাই তো ইউনিট মাত্র 80 মার্কসের এক্সাম্পল মাত্র 80 মার্কসের এক্সাম্পল এখানে আর কিছুই নেই। অনেক কঠিন কোশ্চেন আছে ইউনিট ওয়ানে অনেক কঠিন কোশ্চেন আছে ইউনিট ওয়ান তুমি প্রত্যেকদিন একটা করে পেপার সলভ করো ইউ উইল ফাইন্ড ইট ইজি ইন আ সারপ্রাইজিং ম্যাজিক্যাল ওয়ে ইনশাআল্লাহ ইভেনচুয়ালি তোমার কাছে আজব লাগবে যে এত টাফ পেপার আমার কাছে ইজি লাগতেছে এন্ড পিপল উইল বি সারপ্রাইজড যে একটা মানুষ এটা ইজি বলতে পারে কেমনে ইফ ইউ কিপ সলভিং দ্য পেপারস। যেমন আমি তো বলি আমার জ্যান ব্যাচে দের আর ফিউ স্টুডেন্টস যারা বলে যে ইউনিট ওয়ান ইজি লাগে and অন্যরা মানে কিন্তু এটা তুমি যখন সলভ করবা আস্তে আস্তে গিয়ে তোমার কাছে মানে দেখবা মার্কস ভালো আসতেছে তখন দেখবা মানুষজন তোমার মানে পিপল উইল থিঙ্ক দ্যাট ইউ আর ক্রেজ। যখন তুমি বলবা যে আমি ইউনিট ওয়ান বা ইউনিট ওয়ানে তোমার মার্কস যদি বেশি আসে পিপল উইল লিটারালি থিঙ্ক দ্যাট তোমার মাথায় সমস্যা আছে না তুমি ইউনিট ওয়ানকে মার্ক পাওয়ার কথা না। বা শুভ্র একটা ছেলে আছে শুভ্ররে আসলে তাই ভাবে মানুষজন শুভ্রকে মানুষ নর্মাল ভাবে না কিন্তু আসলে কিন্তু অল না না আসলে আমার অন্যান্য স্টুডেন্টসরা লিটারালি বলে যে হি ইজ নট নর্মাল মানে বলে ওর কাছে নাকি ইউনিট ওয়ান আর টু দুইটাই অনেক ইজি লাগে ওয়ান বেশি ইজি লাগে। তো ও বলে যে বেশ ইজি বলে যে একই তো জিনিস দেয় মানে বারবার ও ভালোই পারে ঠিক আছে তো ওর কাছে easy। ও বলতেছে যে আমি মার্ক কেমন পাবো জানি না বলছে বাট আমার কাছে ইজি লাগে পেপার দিলে আমি বুঝি যে এটা এই ম্যাথ করতে বসে এভরি টাইম সেম ম্যাথ সেম ম্যাথ সেম ম্যাথ। তো শুভ্রর এটা হয়েছে কেন শুভ্র প্রচুর কোয়েশ্চেন পেপার সলভ করে প্যাটার্নটা বুঝে গেছে। মাই এক মাসে ইফ ইউ সলভ 30 পেপার্স ইউ রিয়েলাইজ 30 পেপার্স মানে কত মার্ক প্রায় 3000 মার্ক। তুমি এত মার্কের ইউনিট ওয়ান যখন সলভ করবা তোমার প্রিপারেশন উইল বিকাম ডিফারেন্ট। মানে হি গট দ্য মানে লিটারালি আমি তোমায় বলি ইফ আই পুট ইট টু ক্যাজুয়াল ওয়ার্ডস হি গট দ্য হ্যাং অফ দ্য পেপার। ও বুঝে যে এই টাইপের কোয়েশ্চেন জিজ্ঞেস করে বুঝছো মানে ও কোয়েশ্চেন দেখে কোয়েশ্চেন পড়ার আগে ডায়াগ্রাম দেখে বলে ফেলে যে এখন এটাই জিজ্ঞেস করবে জানা কথা বুঝছো না তো এটা হয় আর কি এটা তোমারও হবে ঠিক আছে কিছুদিন সলভ করতে থাকবে। হ্যাঁ হ্যাঁ বারবার আসতেই থাকবে হ্যাঁ সো ওইটাই আর কি তুমি ইল ইভেনচুয়ালি গেট এই যে এটাই ছিল নাম্বার ওয়ান এটাই ছিল আজকে নাম্বার ওয়ান টু দুইটাই লেভার কোশ্চেন ছিল। আচ্ছা এরপর এই কোশ্চেন দেখেন এক্সপ্লেইন ওয়াই দ্য মেথড। আচ্ছা দেখো তো বলছে যে একটা পেইন্টার পেইন্ট নিবে পেইন্ট নিয়ে এই কনিক্যাল ফ্লাস্ক না কি এটা ঠিক আছে এটার মধ্যে কি করে ঢালে কোন ঠিক আছে নাজিয়া বুঝছি তুমি অনেক কেমিস্ট্রি পারো আমি পারি না ঠিক আছে এত হাসার কিছু নাই খুব কনিক্যাল ফ্লাস্ক এটা জানি কি বলে কোন একটা থাকে না একটা what do you call that thing? আরে নাজিয়া কিন্তু মানে খারাপ আছে বুঝছো। আচ্ছা কি কাপ জানি বলে এটা আচ্ছা ভিসকাসিটি কাপ না বাট তোমাদের একটা ল্যাবের একটা জিনিস থাকে না এরকম কোণের মতো জিনিসপত্র ঢালার যেটা কি বলে ফানেল ফানেল ফান ফান সো দেয়ার ইজ দিস ফানেল থিং হ্যাপার্স এখন যেই পেইন্টার ও কি করে পেইন্ট ঢালার পরে পুরোটা ফিল আপ করে ওয়েট করে দেখে যে পেইন্ট পড়তে কতক্ষণ লাগতেছে যদি দেখে পেইন্ট পড়তে অনেক সময় লাগে তার মানে পেইন্টের ভিসকাসিটি কি অনেক বেশি আর যদি দেখে পেইন্ট তাড়াতাড়ি পড়ে গেছে তার মানে ভিসকাসিটি কম। আর ব্যাপারটা হচ্ছে এরকম পেইন্ট করার আগে যদি ভিসকাসিটি অতিরিক্ত বেশি হয় তাহলে ওর জন্য প্রবলেম হয়ে যাবে কি তাহলে দেখা যাবে এক জায়গায় অনেক পেইন্ট লেগে গেছে ওর খরচ অনেক বেশি পড়বে আর পেইন্ট যদি অতিরিক্ত পাতলা হয়ে যায় পানির মতো তাহলে কি হবে পেইন্ট করার পর ওগুলো কি হবে আস্তে আস্তে ইট উইল রোল ডাউন দ্য ওয়াল ঠিক আছে সো একটা পারফেক্ট ভিসকাসিটি পারফেক্ট ভিসকাসিটি পেইন্টার কি বলছে আমরা ওয়েট করব যদি 3 সেকেন্ডে বা 10 সেকেন্ডে খালি হয়ে যায় তার মানে কি ভিসকাসিটি কম আর যদি দেখি 3 মিনিট থাকতেছে তার মানে কি ভিসকাসিটি অতিরিক্ত হয় সো ওর একটা পারফেক্ট একটা টাইমিং মেজার করা আছে যে এই কাপ থেকে পেইন্টটা পড়তে যখন দেখবো আমরা 30-40 সেকেন্ড লাগতেছে তার মানে কি পেইন্টের ভিসকাসিটি ঠিকঠাক আছে। তো ওরা বলতেছে why do you think this method described by the painter will work? Obviously it will work because viscosity কারণে কি হবে ফ্লো রেট চেঞ্জ হবে আর ফ্লো রেট যদি চেঞ্জ হয় তার মানে কি হবে it will vary the time taken তাই না for the liquid to fall. So yes the painter can actually measure this one. So তোমরা first point লিখো that viscosity determines the flow rate. Viscosity determines the flow rate and the time
for the paint to drain? এবার নেক্সট পয়েন্ট লিখো, more viscous liquid will fall slower in the time. That's it, full stop. এবার paint to drain দরকার নাই, more viscous liquid will fall slower. আচ্ছা, 2 দিন। আচ্ছা দেখেন তো, এরপরে বলছে যে একদিন পেইন্ট পড়তে লাগছে 17 সেকেন্ড, পরের দিন ওই একই পেইন্ট পড়তে লাগছে 24 সেকেন্ড, টাইম বেশি লাগছে, মানে ভিসকাসিটি কি হয়েছে? বাড়ছে, ভিসকাসিটি বাড়ছে কেন? হ্যাঁ, তার মানে পরের দিন কি ছিল? ঠান্ডা ছিল, যে শীতকাল আসতেছে, ঠিক আছে, তো ঠান্ডা হওয়ার সাথে কি ছিল, ভিসকাসিটি বেড়ে গেছে, পেইন্ট জমে গেছে। তো ওরা বলছে হোয়াই ডু ইউ থিঙ্ক দিস হ্যাপেন, তুমি লিখো নেক্সট ডেজ টেম্পারেচার ওয়াজ লোয়ার। আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেনের অ্যান্সার লিখেন। বলছে এখানে এই লোক কি কি ভুল করতে পারে, একটা হইতেছে ও যে টাইম মাপতেছে, স্টপ ওয়াচ ভুল করতে পারে। তুমি লিখো জিরো এরর while ইউজিং স্টপ ওয়াচ, স্টপ ওয়াচে জিরো বরাবর বসে নাই, এরকম হইতে পারে। হুম হুম, প্যারালাক্স এরর স্টপ ওয়াচে দেওয়া যাবে না, না দিলেই ভালো আর কি। এরপর নেক্সট পয়েন্ট লিখো, আরেকটা কি ভুল করতে পারে, মেবি ফানেলের মধ্যে পেইন্ট নিচের সময় এক এক দিন কম বেশি পেইন্ট নিয়ে নিছে, তাই না, 2 এক কিন্তু আপ ডাউন করতেই পারে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটাও একটা জিনিস। হ্যাঁ, তুমি এটাও বলতে পারো যে এনাফ, মানে প্রতিদিন সেম অ্যামাউন্ট অফ প্রপার টাইমে ড্রেইন করায় নেই, ইকুয়াল অ্যামাউন্ট অফ পেইন্ট ড্রেইন করে নেই, প্রথম দিন অনেকক্ষণ ওয়েট করছে, পরের দিন মোটামুটি হওয়ার পর ধরো বললো যে হয়ে গেছে, তার মানে কি কিছু পেইন্ট আটকে ছিল ফানেলের মধ্যে, এটাও প্রবলেম হইতে পারে, ঠিক আছে। তুমি লিখো might not have taken the same volume of paint every day, every time, might not have taken the same, হ্যাঁ বাট মেনশন করে দিতে হইতে পারে, বুঝছো, এগুলো হিউম্যান এররের মধ্যে পড়ে, র্যান্ডম এরর্স, ঠিক আছে, দিস আর র্যান্ডম এরর্স, মানে কি করছে আর কি একটা মানুষ, ওই দিন ভুল হয়েছে। কি কি? আচ্ছা, এরপর নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8, hot glass can be drawn into thin strands. Explain why, explain in terms of property of glass why this technique requires high temperature. Obviously glass কে তুমি লো টেম্পারেচারে বাঁকাইতে গেলে কি হবে, ভেঙেই তো যাবে, তাই না, তার মানে ওকে কি করতে হবে, টেম্পারেচার বাড়াইতে হবে, টেম্পারেচার বাড়াইলে ওর ভিসকাসিটি কি হবে, কমে যাবে, ভিসকাসিটি কমে গেলে ওর ফ্লো রেট কি হবে, ফ্লো রেট বাড়বে, রাইট, দিস ইজ দি অ্যান্সার। ওরা বলছে গ্লাসকে কেন আমরা গরম করে তারপরে এটার শেপ কেন করি, বিকজ একমাত্র দ্যাটস দ্য অনলি ওয়ে হাউ ইউ ক্যান শেপ অর মেক দ্য অবজেক্ট ফ্লো, আদারওয়াইজ এটা কি হবে, ইট উইল নট ফ্লো, ও হার্ড একটা ব্রিটল মেটেরিয়ালে কনভার্ট হয়ে যাবে। টেম্পারেচার এটা খুব মানে কি মুখস্থ করার মতো সিকোয়েন্স, ঠিক আছে, এই সিকোয়েন্সটা খেয়াল রাখতে হবে, টেম্পারেচার বাড়বে, ভিসকাসিটি কমবে, ফ্লো রেট বাড়বে, ঠিক আছে। ওকে, এরপরে এক্সপ্লেইন হোয়াই দ্য টেম্পারেচার্স আর রিকোয়ার্ড ফর দিস টেকনিক, ঠিক আছে। আচ্ছা, ওরা বলতেছে গ্লাসকে আঁকা বাঁকা করার সময় তোমার জন্য টেম্পারেচার জানা কেন ইম্পর্টেন্ট, বিকজ টেম্পারেচার একটু কমে গেলে গ্লাস কি হয়ে যায়, পুরা শক্ত ব্রিটাল হয়ে যায়, মানে এরপর একটু বেশি টান দিলে আবার কি হবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, পুরো জিরো থেকে আবার শুরু করতে হবে। সো এই কারণে গ্লাসেরটা পুরো পারফেক্ট টেম্পারেচারে যাওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি লিখো, ইফ দ্য টেম্পারেচার ইজ টু লো then viscosity will become too high. Viscosity can become too high and glass will not flow. গ্লাসের ফ্লো খুব ইজিলি বন্ধ হয়ে যাবে, গ্লাস উইল নট ফ্লো। এরপরের কোয়েশ্চেনে ভিসকাসিটি বাড়লে রেট অফ ফ্লো কমবে, সো দ্যাট উইল বি ইয়োর অ্যান্সার, গ্লাস উইল নট ফ্লো, তাসনিয়া, গ্লাস উইল নট ফ্লো। এরপর তোমরা নেক্সট কোয়েশ্চেনে যাও, এরপরের কোয়েশ্চেনে
sorry, এইটা প্র্যাকটিস আসলে কার্ভ না দিলেও কোনো সমস্যা নেই, তুমি যদি স্ট্রেইট লাইনও দিতা তাও তোমাকে কারেক্ট অ্যান্সার দিবে, বিকজ এটা কোনো এক্সাক্ট ভ্যালু নাই, বাট সাধারণত আমরা কার্ভ আঁকি আর কি। আরে না, অরিজিন দিয়ে কেন পাস করবো, মাথা নষ্ট নাকি, এটা কি ডিরেক্টলি প্রপোর্শনাল যে অরিজিন দিয়ে পাস করাবো? তুমি এটা তো ইনভার্স, ভিসকাসিটি বাড়লে ফ্লো রেট কমবে, সো তুমি জাস্ট গ্রাফ আঁকছো। এরপর বলছে when the temperature of the body is reduced the heart has to do more work। আচ্ছা তুমি বলো তো, বডি টেম্পারেচার যদি কমে যায় তাহলে ব্লাড কি হবে, সরি ভিসকাসিটি কি হবে? ভিসকাসিটি অফ দ্য ব্লাড বেড়ে যাবে, তার মানে ব্লাড কি হবে, সহজে ফ্লো করতে চাবে না। আর ব্লাড যখন ফ্লো করবে না তখন হার্টের কি করতে হবে, আরো জোরে পাম্প করতে হবে। তখন কি হবে, বডির জন্য এটা একটা কষ্ট হয়ে যায়। তোমাদের আমাদের হিউম্যান বডি টেম্পারেচার সারা জীবন একটা হাই টেম্পারেচার কেন থাকে? কারণ তুমি দেখবা মানুষ মারা যাওয়ার সাথে সাথে কি হয়, টেম্পারেচার ফল করে, টেম্পারেচার ফল করার সাথে সাথে কি হয়, ব্লাড ফ্লো বন্ধ হয়ে যায়। কেন? বিকজ ভিসকাসিটি বেড়ে যায়, কিছুক্ষণের ভিতর ভিসকাসিটি এত হাই হয়ে যায় ব্লাডের ফ্লো বন্ধ হয়ে যায়। না ওইটা হয়তো কিছুক্ষণ টেম্পারেচার ছিল, অল্প কিছুক্ষণ, বেশিক্ষণ পড়তে পারবে না, এটা ইটস নট পসিবল। ঠিক আছে, তোমার দিয়া বলবা কি ভাই, ও তো মারা যায়নি। কোন দিয়া? দিয়া কাজাল? কে জানি না তো, দিয়া কাজাল একটা ছিল, I don't know। দিয়া কাজাল একটা মেয়ে ছিল, ওটা মানে মরতে মরতে বাঁচছিল। না না, ও মারা যায়নি, যেই দিয়ার কথা আমার মনে পড়তেছে ও তো মারা যায়নি, ও তো মনে আসতেছে। ওর এই নামে ওর স্টুডেন্ট ছিল না আন্দাজে, অল্প কয়েক। কি বলে না বলে। আমার একটা স্টুডেন্ট মারা গেছে, একটা মেয়ে, ওর নাম তো দিয়া না, ওর নাম ছিল আজরিন। আজরিনরা হইতেছে তোমার ভাইয়ের এক ব্যাচ জুনিয়র, বা এক বা দুই ব্যাচ জুনিয়র। আজরিন মারা গেছিল, দ্যাট আই রিমেম্বার। আর কোন স্টুডেন্টের কথা আমি আরে না, এই মেয়ে তাহলে আমার কাছে খুব অল্প টাইম ক্লাস করছে, নাহলে আই উড হ্যাভ রিমেম্বার। ও, তাইলে হয়তো ওই যে কমার্সের স্টুডেন্ট, তো আমি এই জন্য মনে আসতেছে না আমার এক্স্যাক্টলি, বেশি দিন ক্লাস করে তো ভুলার কথা না। আচ্ছা, টেম্পারেচার কমলে ব্লাডে কি হবে, ভিসকাসিটি বেড়ে যাবে, ভিসকাসিটি বেড়ে গেলে ফ্লো রেট কি হবে, ফ্লো রেট কমবে, সো হার্ট হ্যাজ টু পাম্প উইথ গ্রেটার এনার্জি। আরে টু পাম্প না, টু পাম্প, টু হার্ট হ্যাজ টু পাম্প, সিরিয়াসলি, হার্ট হ্যাজ টু পাম্প। কি অবস্থা। আচ্ছা এই পর্যন্ত থাকুক, আর কয়টা আছে কোয়েশ্চেন? বেশি নেই, আমাদের নেক্সট দিন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, তারপর আমরা টু বি তে মুভ করে যাবো হোপফুলি। ওই বই নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক করে দিচ্ছি, সমস্যা নেই।